সবাইকে আসসালামু আলাইকুম এবং ডাগনকে ওয়েলকাম করছি। আমাদের আজকের নতুন যেই ইয়েটা করার কথা ছিল, পডকাস্ট করার কথা ছিল, আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। সেটা হচ্ছে যে আমরা একটা পডকাস্ট শুরু করব এবং পডকাস্টে কি কি বিষয় নিয়ে আলাপ করবো, কি ধরনের কন্টেন্ট সেখানে যাবে, সেসব বিষয়গুলো আমরা আলাপে আনবো। তবে আজকে আজকে বেসিক্যালি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে স্টুডিওটা আমার এক ছোট ভাই এবং আমাদের পেজের মডারেটর এবং আমাদের আমার লোকালি আমাকে যে সে সময় হচ্ছে পাশে থেকেছে, গাইড করেছে এবং আমার যথেষ্ট পরিমাণ আমাকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করেছে এবং হিজ সাচে মানে মানে ব্রাজিল ফ্যান, লাইক মানে এই জন্য তাকে হয়তো বেশি আমি একটু ইয়ে করছি যে ব্রাজিলের টিমটা নিয়ে কথা বলার জন্য হয়তো তাকেই আমার একটু বেশি প্রয়োজন মনে হয়েছে। আর নট ইভেন ব্রাজিল, অল ওভার স্পোর্টস নিয়ে তার একটা বেশ ভালো জ্ঞান আছে। আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা টোটাল বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, ব্রাজিল স্কোয়াড নিয়ে কথা বলবো, তারপরে অ্যান্টনিকে নেওয়া হলো না কারণ এটা নিয়েও কথা বলবো, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। হোপফুলি আপনারা সবগুলো এটা দেখবেন। আর প্রথম পডকাস্ট হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো কি অবস্থা শাহিন? আলহামদুলিল্লাহ ভাই, রোজা রমজানের মাস সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা শাহিন, আমি যে জিনিসটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রাজিলের টিম তো ঘোষণা হয়। এখন টিম ঘোষণা হওয়ার যেই বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত আলাপ করি, লাইক হচ্ছে যে কে বাদ গেল, কে থাকলো না, এই বিষয়গুলো। কিন্তু আমি শুরুতেই মানে আমি টোটাল সিনারি তো যাবো, কিন্তু শুরুতেই আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, ডরিভাল জুনিয়র কেন অ্যান্টনিকে রাখলো না? তোমার কি মনে হয় কি কারণে অ্যান্টনিকে রাখলো না, মানে বর্তমানে অ্যাকচুয়ালি এইটা বলতে পারেন অ্যান্টনি অ্যাজ এ রাইট উইঙ্গার আপনাকে দেখতে হবে বর্তমানে আমাদের পাইপলাইনে বা আপনার অপশন হিসেবে কে কে আছে। যেখানে আপনার ব্যালন্ডিয়র কন্টেন্ডার রাফিনহা, তার ব্যাকআপ হিসেবে পাওয়া যাচ্ছে দুর্দান্ত খেলতে থাকা সাবিনহো, এবং রদ্রিগো আছে যে কিনা যে কোনো সময় রাইট লেফট সেন্টার ফরওয়ার্ড, অ্যাটাকিং মিড, সেকেন্ড স্ট্রাইকার, যে কোনো পজিশনে সে পারফেক্ট। সো এইখানে সদ্য ফর্মে আসা অ্যান্টনিকে বিশ্বাস করাটা বা তাকে ওই লেভেলের পটেনশিয়াল মনে করাটা আমার কাছে মনে হয় না যে খুব দরকার। এবং এই জায়গায় ডরিভাল জুনিয়র যেটা করেছেন আমি তার সাথে খুবই একমত। এটা দুর্দান্ত একটা ডিসিশন, কারণ সে হয়তোবা নতুন একটা লিগে এসে ভালো শুরু করেছে কিন্তু সে স্টেবল না, স্টিল স্টেবল না, যে কোনো সময় আবার ফল ব্যাক করতে পারে তার পারফরমেন্স। সো ডরিভালের এই ডিসিশনে আমি অবাক হইনি, বরং তার যে কোচিংয়ের যে মেধা, প্লেয়ার সিলেকশনের যে মেধা, সেটাকে আমি অবশ্যই থামস আপ দিচ্ছি যে হ্যাঁ এটা ঠিক আছে, দুর্দান্ত ডিসিশন হয়েছে। ওকে, তো আমরা যদি একটু স্কোয়াডটার দিকে যাই, সেটা হচ্ছে যে গোলকিপিং এ আমরা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। অ্যালিসন, এডারসন, বেন্টো, মানে ইটস অল অ্যাবাউট যা ছিল তাই। সো গোলকিপিং নিয়ে কথা বলবো না, বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে অ্যালিসন লাস্ট ইউসিএল এর লিভারপুল ভার্সেস পিএসজি ম্যাচে যা করছে, ইনসেন, এটা নিয়ে আমি একটা ভিডিও করছি। তো অ্যালিসন থাকবেন, বেন্টো থাকবেন, এডারসন ভালো খেলতেছে থাকবেন, কিন্তু আমার কাছে এইটা একটু খুব আগ্রহ জাগাচ্ছে যে অ্যালিসনকে কিন্তু মাঝখানে ড্রপ করা হয়েছে। তো এবার কি স্টার্টিং এ ডরিভাল জুনিয়র এডারসনকে নামাবে নাকি অ্যালিসনকে নামাবে, তোমার কি মনে হয়? এখন এটা যারা ফুটবল দেখে বা বোঝে সবাই জানে যে একটা প্লেয়ারকে কখন খেলানো হয় এবং কখন ড্রপ আউট করা হয় বা বেঞ্চে রাখা হয়। যখন এলিসনকে ড্রপ আউট করা হয় তখন হয়তো আপনি খেয়াল করবেন এডারসনের একটা দুর্দান্ত সিজন ছিল যখন সে চ্যাম্পিয়ন্স লিগে সেরা হয়েছিল, এবং ওই সিজনে ওর যে কিছু সেভ, আমরা ইনসেন একটা পারফরমেন্স তার ছিল। কিন্তু ওই তুলনায় এই বছর হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলা যায় যে ওই সময় আবার এলিসনের কিছু ইনজুরি ছিল, কিছু ড্রব্যাক ছিল, যার কারণে ও মনে করেন ওইভাবে আগাইতে পারে নাই। কিন্তু এই সিজনে যদি আসি তাহলে দেখবেন হয়তোবা এডারসন ওই লেভেলের কোনো অবস্থায় নেই, হয়তোবা এডারসন আছে কিন্তু তার দলের যে খারাপ অবস্থা, আমরা বলতে পারি যে যদি কম্পারিজন করি দেন অ্যালিসন ইজ ওয়ে বেটার দেন এডারসন রাইট নাও, দ্যাটস ইট। এই তো
নো এনি টাইম, এনি টাইম, ইন মাই অপিনিয়ন এনি টাইম। ওকে, নো ইস্যু, নো ইস্যু। আচ্ছা, এবার আমরা একটু দেখতে চাই যে ডিফেন্ডিং এ ভেন্ডারসন, ওয়েসলে, এরানাকে এর আগে আমরা দেখছি, আমরা ভেন্ডারসনকেও দেখছি, কিন্তু ওয়েসলে সম্পর্কে মানে তোমার কি কোনো আইডিয়া আছে? আমি এই খেলোয়াড়টা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। আইডিয়া বলতে আমি যতটুকু জানি সে ব্রাজিলিয়ান লিগে খেলে অ্যাজ এ রাইট ব্যাক, এবং তাকে অ্যাকচুয়ালি হয়তোবা আমার কাছে, আমার পার্সপেক্টিভ থেকে যদি দেখি, আমি এই ক্ষেত্রে বলতে গেলে আমি টোটাল স্কোয়াডটা নিয়ে যদি বলি, আপনি মিডফিল্ড বলেন, গোলকিপিং বলেন এবং অ্যাটাক বলেন, কোনো জায়গায় আপনার ব্লেম দেওয়ার মতো কোনো অপশন নাই। কিন্তু ডিফেন্সে সে মানে একজন ইন্টারন্যাশনাল কোচ, তবে ব্রাজিলের কোচ হিসেবে এত অপরিপক্কতার যে পরিচয়টা দিয়েছে, এটা মনে করেন যে ডিফেন্ডিং, হ্যাঁ, এটা মানা যায় না। যেমন আমি আপনাকে বলি, ওয়েসলি সে হইতে পারতো ব্যাকআপ, যে গত ইন্টারন্যাশনাল ব্রেকে ভেন্ডারসন ছিল দুর্দান্ত রাইট ব্যাকে, জাস্ট দুর্দান্ত ছিল, ফিজিক্যাল থেকে শুরু করে ডিফেন্সিভ, অ্যাটাকিং, এন্ড হি হ্যাজ দ্য পটেনশিয়ালিটি। হ্যাঁ, সো ভেন্ডারসনের অপশন হিসেবে তাকে রাখা যাইতো, মানে ব্যাকআপ প্লেয়ার হিসেবে তৈরি করা যায়, প্রডিউস করা যায়। হ্যাঁ, কিন্তু এখানে কেমনে ওয়েসলিকে আপনার মেইন চয়েস হিসেবে নিয়ে আসলে এটা আমার জানা নেই। এবং আসি শুধুমাত্র সে 3 জনকে ডেকেছে, হ্যাঁ, রানা, ভেন্ডারসন এবং ওয়েসলি। এখন যদি আপনি লেফট ব্যাকে আসেন, আপনি এদের মধ্যে কাকে খেলাবেন? রানা, তাকে খেলানো হচ্ছে অনেক আগে থেকেই, তার কাছ থেকে আউটপুট পাওয়া যায়নি এখনো। তবে কেন কায়ো হেনরিক বা কার্লোস আগস্টোর মতো দুর্দান্ত, অগাস্টো should be in the squad, should be in the squad, কায়ো হেনরিক। ওকে, এবার আমরা যদি একটু মানে ডিফেন্সিভ যে ইয়েটা আরো ইলাবোরেটলি করছে সেটা একটু বলার চেষ্টা করি। গ্যাব্রিয়েল মাগালেস মানে দুর্দান্ত, মানে এখানে তো কথা বলা মানে হচ্ছে আমাদের পডকাস্টেরই সৌন্দর্য নষ্ট হওয়া, মানে মাগালেসকে নিয়ে এখন কথা বলা যাবে না। তারপরে দানিলোর ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অনেক তো দেখলো ব্রাজিলটাকে, অনেক সুযোগই তো দিল, হোয়াই দানিলো এগেইন, কেন? অ্যাকচুয়ালি এর উত্তর হয়তোবা যারা ব্রাজিলের ফুটবল বিশেষ করে রেগুলার ফলো করে, তারাও হয়তো ওইভাবে দিতে পারবে না, এবং তারা সবাই বিরক্ত এই বিষয় নিয়ে, কেন বারবার দানিলো, যে এখানে অনেক বেটার অপশন আমাদের হাতে আছে, আমাদের ইয়াং সে এজ এ রাইট ব্যাক খেলে, আমাদের ভেন্ডারসন ভালো অপশন আছে, ওয়েসলিকে ডাকা হয়েছে, আমাদের বেটার অপশন হিসেবে আর থাকতে পারতো আপনার হচ্ছে ইয়ান কৌটো থাকতে পারতো, আরো আছে, অনেক আছে যাদেরকে অপশন মানে হিসেবে ট্রাই করা যায়। কিন্তু দানিলোকে কেন নেয় বা কি কারণ নেয়, হয়তো বা কোচের প্ল্যান থাকতে পারে, অথবা স্বজন প্রেমী থাকতে পারে, বাংলাদেশের কিছু হতে পারে, থাকতে পারে, স্বাভাবিক কিছু না। ওকে, তারপরে লিও অর্টিজ, মানে তারপরে মার্কুইনুস এগেইন এন্ড এগেইন, নো হ্যাঁ, এগেইন এন্ড এগেইন ঠিক আছে। আপনি হয়তোবা খেয়াল করবেন বর্তমানে কোনো এক্সপেরিয়েন্সড ডিফেন্ডার মার্কুইনুস ছাড়া নাই, সেটার হিসেবেও যদি ওকে ডাকা হয় এটাও ঠিক আছে, এবং তার সম্প্রতি যে পারফরমেন্স, এটা আশাহত করার মতো না, অবশ্যই আশাবাদী যে সে ভালো, লাস্ট সিজনের চাইতে সে একটু ভালো খেলতেছে, বেটার শেপে আছে, বেটার শেপে আছে। মুরিলো, জেম it was just fantastic to see him. Okay, এখন আমি জাস্ট একটু জানতে চাচ্ছি এই লিও অর্টিজ এর ইয়ে সম্পর্কে তোমার কি, মানে একে তুমি কতটুকু ছিল, মানে অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসেবে? লিও অর্টিজকে এর আগে ওইভাবে কখনো দেখাও হয়নি। ইজ দিস ফার্স্ট কল আপ? সম্ভবত হ্যাঁ, হয়তো ফার্স্ট কল আপ, এবং হয়তো ব্রাজিলিয়ান লিগে খেলে, পটেনশিয়ালিটি অবশ্যই আছে, নাইলে ডাক দিত না। আমি আপনাকে বলি, স্কোয়াডে কেউ এমন নেই যাকে ফেলে দেওয়া যায় এক্সেপ্ট দানিলো, ঠিক আছে? আমরা এখন যদি মিডে যাই, মিডে আন্দ্রে, এটা মানে অবশ্যই আসতেই হইতো, আসছে, ঠিক আছে, গুইমারেজ আসতেই হইতো, গার্সন আসতেই হইতো, জলিংটন। এখন এখানে একটু কথা বলবো আমরা, ম্যাথিউস কুনহা আসতেই হইতো। উৎসকে যে লেভেলে নিয়ে গেছে লিস্ট, আমি তাকে শুধু একটুকু বলবো যে ম্যাথিউস কুনহা না আসলে মানে এই স্কোয়াডটা দেখতে সুন্দর লাগতো না। অ্যান্ড দ্য ওয়ান্ডার কিডস নেইমার জুনিয়র, এই হলো মিডের অবস্থা। তো মিডে কি হলো, মিডে কেমন হলো?
খারাপ না, যেগুলো আছে এগুলা দিয়ে একটা ম্যাচে বেটার পারফর্ম করা যাইতে পারে। কিন্তু যদি আমাদের বেস্ট আউটপুট পাইতে হইতো বেশ কিছু প্লেয়ারের সংযুক্তির দরকার ছিল। তার মধ্যে সর্বোত্তম যেটা দরকার ছিল সেটা হচ্ছে আন্দ্রেস পেরেইরা, ফুলহ্যাম। তার ক্রিয়েটিভ প্লে, দেন আপনার স্কোরিং অ্যাবিলিটি, ফাইনাল থার্ডে বল দেওয়া থেকে শুরু করে প্লেয়ারদের সাথে লিঙ্ক আপ, যাদেরকে আমরা অ্যাঙ্করিং ম্যান হিসেবে চিনি ফুটবলে, এটা আমাদের দলে মাস্ট নিডেড ছিল। এবং আরেকটা অপশন অবশ্যই দরকার ছিল অ্যাজ এ ইয়াংস্টার, অ্যাজ এ ফিউচার, আন্দ্রে সান্তোস। বর্তমানে লিগ ওয়ানে আছে, চেলসি থেকে লোনে গিয়ে, এবং এই সিজনে অ্যাজ এ মিডফিল্ডার টপ 5 লিগের সর্বোচ্চ গোলদাতা সে, সর্বোচ্চ ওয়ার্ক রেট আছে তার, মানে সর্বোচ্চ যদি নাও থাকে আপনার টপ 3 ভিতরে তার প্রত্যেকটা ওয়ার্ক রেট আছে। কাইন্ড অফ বলতে পারেন ইন্টারসেপশন, বলতে পারেন আপনার ফাইনাল থার্ডের পাস, আপনার গেম ইম্প্যাক্ট থেকে শুরু করে সব জায়গায় আন্দ্রে সান্তোস একটা ডিফারেন্ট শেপে আছে প্যাকেজ। হ্যাঁ, অবশ্যই আন্দ্রে সান্তোসকে অ্যাড করার প্রয়োজন ছিল। এবং লাস্ট যদি আমি আন্দ্রে সান্তোসকে অ্যাড করতে হয়, এখানে আমরা কাকে ফেলে দিয়ে অ্যাড করতে পারতো? গার্সন না, জোয়েলিংটনকে বাদ দেওয়া যেত। জোয়েলিংটন তো সম্প্রতি ইনজুরিতেও ছিল মনে হয়। ওকে, তো জোয়েলিংটনকে নিউক্যাসলের মানে খুব কি ইম্প্যাক্টফুল কিছু হচ্ছে? অ্যাকচুয়ালি নিউক্যাসল ইম্প্যাক্টফুল হইতেই পারে বা হোক, কিন্তু ব্রাজিল জাতীয় দলে কতটা ইম্প্যাক্টফুল হবে সেটা আপনাকে দেখতে হবে আমাদের প্লে স্টাইলের সাথে জোয়েলিংটন আসলে যায় কিনা। ওই জায়গাটা যদি আমরা হচ্ছে তুমি যেটা বললা সান্তোসের কথা, জোয়েলিংটনের জায়গায় যদি আমি সান্তোসকে হতে ট্রাই করতাম তাহলে হয়তো আমরা একটা অপশন দেখতে পাইতাম। না, এখানে আপনি খেয়াল করেন যে এখানে ব্রাজিল সচরাচর যেটা খেলে 4-2-3-1, সেক্ষেত্রে আমাদের জাস্ট প্রপার মিড বলতে আমরা 2 জনকে রাখবো, এর বেশি তো রাখবো না। অর্থাৎ এখানে ব্রুনো গুইমারেস থাকবে মাস্ট, এবং সাথে থাকবে গার্সন, এবং হয়তোবা সাব হিসেবে আমরা ওর নামটা কি জোয়েলিংটনকে ব্যবহার করব। কিন্তু সে কি আসলে মিড কন্ট্রোল করে খেলার মতো প্লেয়ার? না, সে তো বল নিয়ে যাই বক্সের দিকে শুট করে, গোল করার ট্রাই করে প্লেয়ারদের সাথে, এর জন্য এটা দরকার ছিল। কিন্তু এই জায়গায় অ্যাকচুয়ালি আন্দ্রে সান্তোসকে দরকার ছিল, যেখানে একজন ডেস্ট্রয়ার। মানে তুমি তোমার কথা অনুযায়ী মানে সে হি কুড বি দ্য নেক্সট জেম ফর মানে ব্রাজিল ইন দ্য মিড, রাইট? ফর শিওর। এবং মিডফিল্ডে আরেকটা সংযুক্তি, যেখানে আমরা হয়তো দেখবো যে নেইমারকে কোচ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবে, অর্থাৎ সিএএফ খেলাবে, সিএএফ সেন্টার অ্যাটাকিং, সিএএম, যেখানে ওর কাজ থাকবে মনে করেন গুইমারেস গার্সনদের উইন হওয়া বলটা ওর কাছে গেলে ক্রিয়েটিভ ওয়েতে প্লেয়ারদের অ্যাটাক তৈরি করা, যেটা সাচ এ গ্রেট থিং। আই থিঙ্ক এই সমস্ত প্লেয়ারদের ক্ষেত্রে আমাদের এইটাই জরুরি। এখন বলতে পারেন মেসির কথা, যেটা আমরা বিশ্বকাপে দেখছি, সারা মানে ওর পিক টাইমে আমরা দেখতাম রাইট উইং থেকে দুর্দান্ত ভাবে বল ড্রিবলিং করে নিয়ে এসে স্কোর করা এই সেই, কিন্তু বিশ্বকাপে তাকে ওই রোলে ছিল না। সে ছিল আমার স্কোরার আছে, আমার ফ্ল্যাঙ্কে উইঙ্গার আছে, তাহলে আমার নাই যেটা সেটা হচ্ছে একজন ক্রিয়েটিভ প্লে মেকার, যেখানে মেসিকে ব্যবহার করা হয়েছে। হয়তো বা নেইমারকেও ওই জায়গায় ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে কি আমরা এটুকু আমরা বলবো যে ডোরিভাল জুনিয়র নেইমারকে নিয়ে তার স্পেশাল কোনো প্ল্যান সাজাচ্ছেন বা সাজাবে, এরকম কিছু মনে হয়? সাজানো উচিত, কারণ বিগত 2011 পরবর্তী নেইমারের চাইতে ন্যাশনালে ইম্প্যাক্টফুল প্লেয়ার আর দ্বিতীয় কেউ নাই, তার ধারে কাছেও কেউ নাই। সো স্ট্যাটস বলছে আপনার এমনও আছে যে ক্লাবে সম্প্রতি ওর একটু বাজে অবস্থা, কিন্তু সে ন্যাশনালে কখনোই নেভার আপনি এটা দেখাইতে পারবেন না যে ও বাজে অবস্থায় আছে, বাজে শেপে আছে, মানে ন্যাশনাল লিগে গিভ আপ করছে এমন নেভার। আপনি আমার এই অপিনিয়নের সাথে কেউ যাইতেও পারে নাও যাইতে পারে, বাট ইন মাই ডিসিশন ফর ন্যাশনাল টিম নেইমার ইজ বেস্ট। There is no option comparison to Ronaldo, Messi, right? But there is no option. I must have to say. And then একটা কথা আমি সংযোজন করব, সেটা হচ্ছে নেইমারকে যে রোলে খেলানো হইতে পারে ব্রাজিলে, সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ মিডফিল্ডার, যার কাজ থাকবে প্লেয়ারদেরকে বল সাপ্লাই করা, মানে
ক্রিয়েটিভ ওয়েতে অ্যাটাক তৈরি করা, যেটাকে আমরা বলি, যেটা করতেন টনি ক্রুজ। টনি ক্রুজ অ্যাকচুয়ালি মিডফিল্ডটা কন্ট্রোল করতো, আমরা বলতে পারি যে এটা করতো আপনার ওজিলের কাজটা ছিল। কিন্তু টনি ক্রুজ কেন বললাম যে টনি ক্রুজ তো বেসিক্যালি সাপ্লায়ার ছিল। টনি ক্রুজের ওইটা নিব যে সে তার ফাইনাল থার্ডে বল সাপ্লাই করা। হ্যাঁ, তো নেইমার মনে করেন যে এটা করবে সেটা হচ্ছে অনেক সময় স্কোরিং এ যাবে, অনেক সময় সেকেন্ড স্ট্রাইকারের কাজটা করবে। তাহলে আমি এটা বলবো যে নেইমারকে বেসিক্যালি কোনো রোল ছাড়াই খেলতে দেওয়া হবে মাঠে, একটা মানে তার ইম্প্যাক্টফুল প্লেয়ার হিসেবে সে যে জায়গাটাই মানে যখন যে জায়গাটা রোল নিতে পারে সে জায়গাটা রোল নিতে। অ্যাকচুয়ালি ভাই এর নাম হচ্ছে নেইমার, মানে সে নেইমার, তাকে আমরাও চিনি, তাকে যারা ফুটবল চেনে, ফুটবল বোঝে, ফুটবল দেখে, সারা বিশ্ব তাকে চেনে। সে নেইমার। সে যখন মাঠে নামবে সেইখানে সে অটোমেটিক একটা কি লাইমলাইট গেইন করবে। এইখানে আপনার তাকে আলাদা করে রোল দেওয়ার কিছু নাই যে তুমি এই রোলে খেলবা। সে মাঠে নামলেই সে একটা ইম্প্যাক্ট ফেলবেই, মাস্ট, তাকে ফেলতেই হবে। তো এইখানে একটা সংযুক্তির দরকার ছিল। যখন নেইমার সেই লেভেলের ফিট কিন্তু এখন নাই, যেমন আগে ছিল। এমনকি হইলেও তাকে 60-70 মিনিটের বেশি খেলানো, তার পরবর্তীতে সেই লেভেলের আউটপুট পাওয়ার চান্স নেই। সেক্ষেত্রে অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্সড প্লেয়ার, যেমন ও যখন এক্সপিরিয়েন্সড প্লেয়ার সাব হচ্ছে তখন আরেকজন এক্সপিরিয়েন্সড প্লেয়ার আনার দরকার ছিল। সেটা হইতে পারতো অস্কার, যার প্লে মেকিং অ্যাবিলিটি দুর্দান্ত। অস্কারকে যারা দেখেছে চেলসিতে, ওই তৎকালীন ব্রাজিলে 2014 বিশ্বকাপে, ওই সময় বিষয়টা এরকমও ছিল, সবাই নেইমারের চাইতে অস্কারকে বেটার হিসেবে ধরত। ব্রাজিলের আপকামিং তারকা হিসেবে অস্কার আসবে, নেইমার না, এরকমও কন্ট্রোভার্সি তখন চলতো। তো সেই জায়গা থেকে অনেক তো হাবিজার প্লেয়ারকে ডাকা হয়, অস্কারকে কেন ডাকা হইল না? হ্যাঁ, মানে এটা একটা দুঃখের জায়গা যে অস্কার ডিজার্ভ তাকে এই সিজনে সে ডিজার্ভ করছে। সে সবসময়, আমার কথা হচ্ছে ভাই, ক্লাস ইজ পার্মানেন্ট। আপনি ক্লাসটা নিয়ে এসে পার্মানেন্ট, আপনি ক্লাসটাকে একটু কাজে লাগানোর ট্রাই করেন। এক্স্যাক্টলি। এবং ডোরবেজনের এই জায়গাগুলোতে একটু মনে কেন জানি একটু বেশি মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়। আবার আরেকটা কারণেও দরকার ছিল অস্কারকে, যেহেতু আন্দ্রেস পেরেইরা নাই, অ্যাটাকিং মিডফিল্ডার নেইমার ব্যতীত অন্য কেউ নাই, তাহলে কেন আন্দ্রেস পেরেইরা নাই? তাহলে কেন অস্কার? আমি যদি আন্দ্রেস পেরেইরাকেও নিত তাহলে আমি তো নিজেকে সেই বোধটা দিতে পারতাম যে ঠিক আছে, পেরেইরা যখন আছে তাহলে অস্কারকে নেয় নাই। হ্যাঁ, সে তার বয়স শেষ, আমরা সেই জায়গাটাই না করে অস্কারকে না নেওয়াটা এক ধরনের বোকামি বলা চলে। অনেক আমরা অ্যাটাকার্সের দিকে যদি যাই, লাস্ট যে ইয়েটা আছে, সেগমেন্টটা আছে, এস্তাভো উইলিয়ান মেসিনো, যাকে বলা হয় মেসিনো, আমি এটা একটা ভিডিও করছিলাম। আছে যে জো পেড্রো, রাফিনা, রদ্রিগো, সাবিনো, ভিনিসিয়াস জুনিয়র, এখানে কোনো চেঞ্জেস আমি তেমন পাচ্ছি না। সবারই আসার কথা ছিল, আসছে। এস্তাভো এবং পেড্রোকে নিয়ে আমার শুধু একটা কথা হচ্ছে যে অ্যাটাকার্সে আমি আমার পার্সোনাল ফুটবল দর্শন হইল অ্যাটাকার্সে সবসময় যে কোনো দলের ক্ষেত্রে ফ্রেশ ব্লাড ইজ ভেরি গুড। মানে ফ্রেশ ব্লাড বলতে আমি বোঝাচ্ছি যে এস্তাভো উইলিয়ান, জো পেড্রো, তারপরে হচ্ছে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, এরা যা করতে পারবে বা যা করে দেখাইছে, এই ব্যাপারগুলো আমি যদি এখন ওই জায়গাটায় যদি সেফার এক্সাম্পল উদাহরণের জন্য যদি বলি, এই টিমে আমি সেন্ট্রাল ফরওয়ার্ডে যদি আমি এখন ইয়াকে বসাই দিই, ক্রিশ্চিয়ানো রোনালদোকে বসাই দিই, ইজ ইট ওয়ার্দি? এটা ওয়ার্দি হবে না, কারণ 40 বছর বয়স্ক একজন সেন্ট্রাল ফরওয়ার্ডকে দিয়ে আমি এই টিমের সাথে ব্যালেন্স করতে পারবো, টু বি ভেরি অনেস্ট। সেই জায়গাটা থেকে অ্যাটাকার্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমার প্রশ্নটা হইল যে এই অ্যাটাকার্স তো আমরা দেখতেছি অনেকদিন ধরে, এই অ্যাটাকার্স এই বাঞ্চ অফ পিপল গুলোই খেলতেছে, অ্যাটাকার্স তো এরাই আছে। তো এইবার আমি কেন ব্যতিক্রম ধরবো? শুধুমাত্র কি নেইমারের কারণে ব্যতিক্রম ধরবো, নাকি এরাও কিছু আসলে করতে পারবে? অ্যাকচুয়ালি নেইমারের কারণে ব্যতিক্রম ধরবো এটা সবসময়, যখন নেইমার পিচে থাকে, অর্থাৎ হলুদ জার্সিতে যখন নেইমার মাঠে আছে, আপনার এই হলুদ শিবিরে চোখ রাঙানি দিতে আপনার দুর্দান্ত একটা মনোবলের দরকার হয়। আপনাকে দেখতে হবে আপনি খেলতে যাচ্ছেন কার বিপক্ষে? নেইমারের বিপক্ষে, যে তার ফ্রন্টে রেখেছে
রাফিনহা, ভিনিসিয়াস, রদ্রিগো, স্যাভিনো, এস্তেভাওদের মতো ইয়াংস্টারদের। তো নেইমার হলুদ জার্সিতে আছে, পাশাপাশি রদ্রিগো, ভিনিসিয়াস, রাফিনহা এরা আছে, মানে এই নেইমার থাকা অবস্থায় ওরা আছে, এটা সবসময় ওদের মনে করেন একটা বাড়তি সুবিধা। কারণ যখন নেইমার খেলবে তখন ব্রাজিল টিমের আটকাইতে হবে এই পার্সনটা মেইনলি নেইমার। আপনি বলতে পারেন কেন, সেটা হচ্ছে ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহা, স্যাভিনো, এদেরকে আপনি যে কোনো সময় যে কোনো মিস্টেক করতে দেখতে পারেন, কিন্তু নেইমারকে আপনি মিস্টেকের ভেতরে দেখবেন না। এমন এইটা বিষয়টা এরকম না যে সে খেলতে খেলতে এক্সপিরিয়েন্সড হয়ে গেছে বিধায় সে মিস্টেক করবে না, সে শুরু থেকেই এরকম দুর্দান্ত ডিসাইসিভ একটা প্লেয়ার। সো এই ক্ষেত্রে সে থাকা মানে ইয়াংস্টারদের জন্য দুর্দান্ত একটা সুবিধা, বাড়তি সুবিধা। অ্যাটাকে আলাদা প্রেশার নেওয়া লাগতেছে না, ক্রিয়েটিভ ওয়েতে যে অ্যাটাকগুলো দরকার ছিল সেটা নেইমার নিজেই করে ফেলতে পারবে। প্রয়োজনে সামটাইমস স্কোরিং, ফ্রি কিক টেকিং, পেনাল্টি টেকিং, এইগুলা তো মনে করেন একটা বাড়তি সুবিধা নেইমারের জন্য ব্রাজিল পাবেই। সো এদেরকে এক্সট্রা কেন মনে করবেন, মানে অন্যান্য কলাব থেকে এবার এক্সট্রা মনে করতে হবে আপনাকে কজ অফ রদ্রিগোর কথা থেকে যদি আসি, ইউ ক্যান্ট সি হিম, আপনি তাকে দেখতে পারবেন না ম্যাচের ভিতরে সে লাইমলাইট একাই নিয়ে নিল, কিন্তু আপনি যখনই কোনো অ্যাটাকে দেখবেন, যখনই স্কোরিং এর প্রয়োজন হবে, যখনই আপনার ম্যাচের মোড় ঘুরাইতে প্রয়োজন হবে, জাস্ট অদৃশ্য একটা শক্তি নিয়ে রদ্রিগো হাজির হয়। তখন একটা ব্রেক থ্রু বলেন, তখন একটা চান্স ক্রিয়েট বলেন, তখন একটা মানে এরকম ডেডলক কিছু একটা দরকার আপনার। এই সময় রদ্রিগো কিভাবে যেন হাজির হবে, এই জন্য আপনাকে আলাদা হিসেবে দেখতে হবে। আসতে পারেন রাফিনহার কাছে, গত সিজনে সে সেভাবে নিজেকে মিল করতে পারে না, কিন্তু এই সিজনে অলরেডি 42 গোল অ্যাসিস্ট তার নামে আছে এবং সে ব্যালন ডিওরের টপ কন্টেন্ডারদের মধ্যে একজন, এমনকি টপ 3-তে আছে। সম্ভবত ফার্স্টে আছে মোহাম্মদ সালাহ, দ্বিতীয় আছে রাফিনা, কখনো ফার্স্টে রাফিনা, দ্বিতীয় সালাহ। তো এবং তার যে গেম প্লেয়িং অ্যাবিলিটি, বর্তমানে তার কোনো পজিশন দরকার হয় না, সে প্রেসিং এ দুর্দান্ত, সে স্পিডে দুর্দান্ত, শুটিং তার প্রথম থেকে দুর্দান্ত, এবং বর্তমানে ফিনিশিং অ্যাবিলিটি, গেম সেন্সে দুর্দান্ত, ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত। সো অবশ্যই এটার জন্য আমি একটু হ্যান্সিফ্লিক একটু বেশি অবশ্যই এখানে ব্রাজিল যতটুকু না ভূমিকা তার চেয়ে বেশি ভূমিকা অবশ্যই। ওকে, এবার আমরা একটু আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা পডকাস্টে আমরা স্কোয়াড নিয়ে কথা বলছি, তো সবগুলো স্কোয়াড নিয়ে যেহেতু কথা বলা হয়ে গেছে, এখন আমরা লাস্ট যেই দিকে যাব সেটা হচ্ছে যে আমাদের দুইটা ম্যাচ আছে ব্রাজিলের সামনে, একটা হচ্ছে কলম্বিয়া, একটা হচ্ছে আর্জেন্টিনা। আমরা খুব শর্ট করেই শুধু কথা বলবো এটা নিয়ে, কারণ হচ্ছে যে একটা পডকাস্টে স্কোয়াড নিয়ে কথা বলতে গেলে হয়তো বেশি কথা বলার দরকার হবে না, কারণ সবগুলো কথা বলা হয়ে গেছে, এবং আমরা যদি অন্য কোনো একটা টপিক্সে যেতাম হয়তো আরো বেশি কথা বলার সুযোগ ছিল। এনিওয়ে, এবার আমি যদি বলি, কলম্বিয়ার নাম্বার 4-এ আছে, নাম্বার 5-এ হচ্ছে ব্রাজিল, মানে এতে র্যাঙ্কিং বলতেছি, টেবিলে। এখন এই টিম নিয়ে কি কলম্বিয়ার সাথে কি হবে প্রেডিকশন? টিম নিয়ে এই টোটাল টিম, ব্রাজিল টিম কলম্বিয়ার সাথে কেমন খেলবে প্রেডিকশন? এখন আমরা যতটুকু দেখতে পারি সেটা হচ্ছে, এখানে যদি আপনি ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের হিসেবে ধরেন, যে কেউ যে কোনো টাইম যে কোনো টিমকে বিধ্বস্ত করে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু যখন আপনি একটা দলে খেলবেন, আপনার মাথার উপরে কোচ আছে, কোচের প্ল্যান আছে, গেম প্ল্যান আছে, সেটা আপনাকে মেনটেন করতে হয়। সো যখন কোচ আপনাকে বেঁধে ফেলবে তার ট্যাকটিক্সের ভেতরে, যখন আপনাকে তার গেম প্ল্যানের ভেতরে বেঁধে খেলতে দেবে, আপনি আপনার স্বাধীনতা পাইতেও পারেন, নাও পাইতে পারেন। সেক্ষেত্রে কি হবে বলা মুশকিল, কারণ আমরা বরাবরই জানি দরিভাল ট্যাকটিক্যালি উইক, ট্যাকটিক্যালি সাউন্ড না, মানে আমরা যেই সাউন্ডনেসটা ব্রাজিলের টিমে চাই, অ্যাকচুয়ালি ব্রাজিলের মতো দলের কোচ হইতে
একটা কোচের ব্রেনে থাকা দরকার সেই সমস্ত কিছু ডরিভালের মধ্যে নাই। সো সেক্ষেত্রে আমি প্লেয়ারদের অ্যাবিলিটি উপর বেসিস করে আমি অবশ্যই আশাবাদী আমরা কলম্বিয়ার বিপক্ষে জিততে যাচ্ছি। আমি তোমাকে জানতে চাই ইয়েস দিস ইজ জিততে পারবো নাকি ড্র হবে কোনটা দেখাবো? আমি প্লেয়ারদের উপর যদি বেসিস করে তাইলে আমরা জিততে যাচ্ছি ম্যাচ। এবং তবে এখানে একটা তবে কিন্তু আছে, সেটা হচ্ছে কলম্বিয়ার দুর্দান্ত ফর্ম যে কোনো কিছু ঘটাই দিতে পারে। যেমন গত ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা দেখছি আর্জেন্টিনার মতো একটা দুর্দান্ত দলকে জাস্ট নাকানি সুবানি খাওয়াই দিচ্ছে। যদিও স্কোর লাইন ওই লেভেলের না, কিন্তু আর্জেন্টিনাকে ওইভাবে কিন্তু ম্যাচে দাঁড়াইতে দেয় নাই। সেই জায়গায় ব্রাজিল একটা ভঙ্গুর দল। আমি জাস্ট জেতার আশা ব্যক্ত করতেছি এই কারণে যে আমাদের প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি দুর্দান্ত বর্তমানে, এবং জাস্ট ডরিভাল যদি কাউকে বেঁধে না রাখে তার গেম প্ল্যানে বা মানে বস্তা বস্তা ট্যাকটিক্সের মধ্যে যদি না বেঁধে রাখে, তাহলে আমি আশাবাদী ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে জিততে যাচ্ছে। এবার যদি আর্জেন্টিনার ব্যাপারটা বলি, আর্জেন্টিনার বিপক্ষে এখন আর্জেন্টিনা ব্রাজিল অর্থাৎ সুপার ক্লাসিকোতে জয় পরাজয়টা সবসময় কিভাবে কাজ করে, এটা কাইন্ড অফ ইগোইস্টিক এন্ড কাইন্ড অফ হচ্ছে যদি বলি আমি যে লাক, চান্সেস লাক এমন। আমি সুপার ক্লাসিকো গুলোতে সবসময় একটা জিনিস খেয়াল করি, নট ইভেন ব্রাজিল আর্জেন্টিনা, আমি এটা অনেক খেয়াল করি, লাইক হচ্ছে জার্মানি, ফ্রান্স, তারপরে স্পেন, পর্তুগাল, এই বড় বড় টিমের যে রাইভালরি যেগুলো যখন চলে আসে, তখন আমি আমার খেলার দেখার অভিজ্ঞতা থেকে এবং বোঝার অভিজ্ঞতা থেকে শুধু এটুকু বলতে পারি যে দেখলাম জার্মানির অমুক গোল করতে পারে, কিন্তু ফটকারের দিকে দেখলাম ফিলিপ লাম গোল করে চলে আসছে। আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ, এনজো ফার্নান্দেজ থেকে একটা গোল করে ফেলবে, ম্যাকঅ্যালিস্টার একটা গোল করে ফেলতে পারে। ওদিকে আমি ধরলাম যে সে ফর এক্সাম্পল গার্সন গিয়ে একটা গোল করে আসতে পারে। মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এইসব সুপার ক্লাসিকোতে, সুপার হাই ভোল্টেজ ম্যাচে, হ্যাঁ, নেইমারকে নিয়ে যেই কড়া সতর্কতাটা আর্জেন্টিনা দেখাবে, যেভাবে তাকে ক্লোজ বন্দি করার চেষ্টা করা হবে, আমরা লাস্ট ইয়ারেতে দেখছি, কোপাতে দেখছি, নেইমারকে যথেষ্ট ভোগাইছে, ক্লোজ বন্দি করে রাখছে, তারপরেও কি ঠেকাইতে পারছিল? পারে নাই। তো হয়তো নেইমার গোলটা পায়নি, এন্ড অফ দ্য ডে ব্রাজিল হেরে গেছে, বাট খেলছিল ভালো তো ব্রাজিল। এটা তো স্বীকার করা যায় না। সো এই জন্য বলতেছি এই সুপার ক্লাসিকো গুলোতে আমি সবসময় বলি যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। প্রবাবলি এইটাই হচ্ছে সুপার ক্লাসিকের একটা বড় মজা, যে হুট করে কে গোল করে ফেলবে, একটা হেজাবাজা বাদে দিবে, দিয়ে ওখানে গিয়ে একটা অন্যরকম ট্যাকটিক্স না ফেলবে, আবার ম্যাচটা উল্টে চলে যাবে। যেহেতু এটা ফরচুনের মধ্যে চলে যায়, কিভাবে আমি আপনাকে বলি, এটা চলে যায় এইভাবে যে আমি আর্জেন্টিনা বা আমি ব্রাজিল, আপনি আপনি মানতে পারেন বা না পারেন, আমি মানি যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয় তখন ওয়ার্ল্ড জাস্ট দুই ভাগে বিভক্ত থাকে। এইখানে অন্য কোনো দল নাই বিশ্বে, জাস্ট ব্রাজিল এবং আর্জেন্টিনাই থাকে তখন। সো তখন একটা বিষয় সবচেয়ে বেশি ম্যাটার করে, সেটা হচ্ছে আমার দিকে অর্ধেক দুনিয়া তাকানো আছে, আমার দলের দিকে। আমি চাবো না সবাই হতাশ হোক, যদি সেটা ব্রাজিলের ক্ষেত্রে হোক, যদি সেটা আর্জেন্টিনার ক্ষেত্রে হোক। এদের এই ম্যান্ডেটটা মাথায় কাজ করে, আমার দিকে অর্ধেক দুনিয়া তাকানো আছে। সো আমি একটা গোল করে ফেলেছি এবং সে ব্রাজিল, তাকে সমীহ করার কোনো ওয়ে নাই। সেইখানে আমি খেললি, আপনি খেলেন, গায়ে ব্রাজিলের জার্সি আছে, ব্রাজিল নাম আমার, আমি খেলছি আপনার বিপক্ষে, আপনি যতই দুর্দান্ত হন, আপনি অপোজিটে 11টা মেসিকে খেলান, ওইটা ব্যাপার না, বা এদিকে 11টা নেইমারকে খেলান, সেটাও ব্যাপার না। বিপক্ষ দলগুলো আর্জেন্টিনা এবং ব্রাজিল, যেখানে নামের ভরে একটা দল যে কোনো সময় উড়ে যেতে পারে, ঠিক আছে। সো এইটা এই জায়গায় ফরচুনের ভেতরে চলে যায় যে আমি একটা বেটার কিছু দেব, যে অর্ধ দুনিয়ার দর্শকরা, অডিয়েন্স আমার দিকে তাকায় আছে, আমার সমর্থকরা তাকায় আছে, এদেরকে আমি হতাশ করব না। এইভাবে এটা লাকের ভেতরে চলে যায়। এবং যদি আপকামিং ম্যাচের কথা বলি, যদি আমি এক কথাই বলি, আপনি দেখতে পাবেন একটা দুর্দান্ত টিমের সাথে কিছু ইন্ডিভিজুয়াল
প্লেয়ারদের নেক্সট লেভেলের একটা ক্ল্যাশ। যেমন এক মিনিট আমি এটা এক্সপ্লেন করি যদি এইভাবে, আমরা দেখছি যে স্কালোনি আসার পরে অর্থাৎ আপনার 2019 কোপা থেকে আর্জেন্টিনা জাস্ট একটা টিম হিসেবে খেলে, টিম গেম প্লে করে অলওয়েজ। যে কেউ যে কোনো সময় দুর্দান্ত কোনো ভূমিকায় এসে ম্যাচটা নিজেদের করে নেয়। এবং তাদের মাঝখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, যদি আমি আর্জেন্টিনার ফ্যানও না ব্রাজিলের ফ্যানও না, তারপর আমার একটা জিনিস আর্জেন্টিনা ভালো লাগে স্কালোনি আসার পরে বিশেষ করে, সেটা হচ্ছে যে they never lose before the game, the mindset, মানে এক্স্যাক্টলি, মানে এই জিনিসটা আমার মনে হয় ডোরিবাল জুনিয়র যদি এই স্কোয়াডে আরো 5 জন সেরা খেলোয়াড়কেও এনে বসাই, তারপর ভরসা করতে পারি না। কারণ আমার কাছে মনে হয় ডোরিবাল জুনিয়র হ্যাজ নট দ্যাট টাইপ অফ গার্ডস অর দ্যাট সর্ট অফ মানে কি বলে ওই যে হয় না একটা যে যেমন পেপ গার্ডিওলা তীর, ওই ওদের 5 মিনিট একটা ব্রেক। আপনাকে প্লেয়ারদের রক্ত গরম করার ওয়ে জানা থাকে, যেটা হয়তো ডলিভারের মধ্যে নাই। এক্স্যাক্টলি। ওকে, আমরা যেহেতু একটু র্যাপ আপ করবো, আমরা র্যাপ আপ করার আগে একটা লাস্ট ছোট্ট করে একটা বিষয় নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা ইন্টারনেটে তো অনেকগুলো লিকেজ দেখি। তো লিকেজ প্রথমে আমি এটা মনে করছিলাম বোধহয় এটা লিকেজ, কিন্তু না, পরে আমি একটু ফ্যাক্ট চেক করে দেখলাম যেটা সত্য, যে বর্তমানে যেই ব্রাজিল টিম খেলতেছে এর মধ্যে থেকে ভিনিসিয়াস জুনিয়র আছে এবং আরো অনেকেই আছে, সম্ভবত 10 জন, যারা একজন হলুদ কার্ড পাইলে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে পারবে না। ইভেন আমি ওই ফ্যাক্ট চেক করতে গিয়ে আর্জেন্টিনা ফ্যাক্ট চেকটাও করলাম, ওদের ওখানে দেখলাম প্লেয়ার আছে যারা খেলতে পারবে না, লোসেলসো আছে আর অনেকে, আমি কোনো নাম আসলে এই মতো মনে করতে পারছি না। আমরা হয়তো আর্জেন্টিনা নিয়ে একটু কথা বলবো, আমাদের এই পডকাস্ট চলতে থাকবে ইনশাল্লাহ। তো এই জায়গাটাই দাঁড়ায় যেহেতু আর্জেন্টিনার সাথে ম্যাচের সেকেন্ড আর ফার্স্ট ম্যাচ হচ্ছে কলম্বিয়ার সাথে, সো কলম্বিয়ার সাথে লাইটলি নিলেও কিন্তু ব্রাজিলের জন্য একটু ভোগার ব্যাপার আছে। কারণ আমি যদি মনে করি না আমি ভিনিসিয়াস জুনিয়রকে বাঁচাই খেলবো, আমি আর্জেন্টিনার সাথে আমার দরকার হবে, যদি লাইটলি নিয়ে নেয় সেটা ঝামেলা তৈরি করবে। আবার যদি খুব পজিটিভলি নিতে চায় সেক্ষেত্রে আবার আর্জেন্টিনার বিপক্ষে কি ভিনিসিয়াস জুনিয়রকে মিস করার একটা প্রবণতা তৈরি হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো আমরা দর্শকদেরকে এই জন্য জানাই দিলাম যে এই ফ্যাক্ট চেক গুলো নিয়ে অনেকগুলো ভিডিও হয়তো মানুষ করতে চায় বা আপনারা আমাদের চ্যানেলে জানতে চান। তো আমি আমাদের এই ডাগআউট চ্যানেলে, যেহেতু আমাদের ডাগআউট চ্যানেলে একজন হচ্ছে অ্যাডমিন এবং হচ্ছে মডারেটর সবকিছুতে আছে এবং মানে অনেক প্লে করে, তো সেই জায়গা থেকে আমরা শুধু এইটুকু বলতে চাই যে আমরা যেই পডকাস্টের সেট আপটা করছি বা যেভাবে আমরা শুরু করলাম, দিস ইজ দ্য ফার্স্ট পডকাস্ট এবার উই হ্যাড ইন আওয়ার চ্যানেল। সো এরপর থেকে আমরা ইনশাল্লাহ আমিও প্রচুর পডকাস্টে আসবো এবং আমাদের সাথে যাতে করে খেলোয়াড়রা আসবেন, অনলাইনে থাকবেন, আপনারা যদি কেউ চান অ্যাড হইতে পারেন, মানে যদি আমরা মনে করেন যে না আমরা পডকাস্টে অ্যাড হইতে চাই সেক্ষেত্রে আমরা লাইভ পডকাস্ট করতে পারি। তো কারণ যদি নিজের অবস্থানটা কোনো একটা বিষয়ে অবস্থানটা যদি আপনার ব্যক্ত করার ইচ্ছা থাকে যে আমি ভাই আমার কথা আছে বা আমি এই বিষয়ে বলতে চাই, আমার মাথায় কিছু আছে যেটা আমি সচরাচর কারোর মধ্যে দেখি না, আপনার চ্যানেলের মাধ্যমে আমি অন্য কোথাও পৌঁছাইতে চাই, এই জন্য আপনাকে স্বাগত, আপনি আসতে পারেন। তো শাহিন, আমরা যেহেতু অনেক কথাই বললাম, এখন আমরা জাস্ট দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট এভার উই হ্যাড, যে how do you feel যে what will be the Brazilian মানে predicted lineup, মানে তোমার মনে হয় কিরকম লাইন আপ হইলে তুমি খুশি হবা? আমি বলতে চাচ্ছি না যে এরকম লাইন আপ হওয়া দরকার বা জরুরি, বাট কিরকম লাইন আপ হলে তুমি খুশি হবা, তোমার কি মনে হয়? দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, এরপরে আমরা শেষ করব। এই ক্ষেত্রে আমি 2টা ফরমেশন চুজ করব, সেটা হচ্ছে ফ্রম মাই পার্সপেক্টিভ আমি যেটা চুজ করবো সেটা হচ্ছে 4-4-2। 4-4-2, ওকে, 4-4-2 আর 4-2-3 আমি একবার বলছি 4-2-3-1, ওইটা আমার সেকেন্ড অপশন থাকবে। যদি আমি প্রথমে সেকেন্ড অপশনই বলি, যদি আমি সেকেন্ড অপশনে আসি তাইলে আমার প্রথমে থাকবে অবশ্যই অ্যালিসন, এখানে কারো দ্বিমত থাকবে না। আমি রাইটে অবশ্যই ভ্যান্ডারসনকে রাখবো, সেন্টার ব্যাকে ম্যাগালাইস এবং মার্কিনোস। লেফট ব্যাক এটা ব্রাজিলের সবচাইতে আলোচনার বিষয়, জঘন্য বিষয় বর্তমানে হয়ে গেছে, কিন্তু এটা আপনার সবচাইতে আলোচনার বিষয়। কারণ যখন আপনি মেসির বিপক্ষে কাকে খেলাবেন এটা আপনাকে সিলেক্ট করা লাগবে, যে ওইখানে মেসি খেলবে, মাঝে মাঝে আলভারেজের মতো দুর্দান্ত প্লেয়াররা আসবে, স্পাইডার খেলবে, মাঝে মাঝে আপনার রদ্রিগোর মতো দুর্দান্ত পাসিং অ্যাবিলিটির প্লেয়ারকে ব্লক দিতে হবে। তো ওই সময় আপনি কাকে খেলাবেন
যেহেতু আর্জেন্টিনা ম্যাক্সিমাম টাইম ওয়াইড গেম খেলে, ওয়াইড গেম, তো আপনার দুই মানে কি বলে ফুল ব্যাককে সবসময় নেক্সট লেভেলের অ্যাক্টিভ থাকা লাগবে। সো এই সাইডে আমার ভ্যান্ডারসনকে নিয়ে আমার কোনো আফসোস নাই, আমার সেন্টার ব্যাক দুইটা নিয়েও আফসোস নাই। লেফট ব্যাকে যাদেরকে ডাকা হয়েছে অর্থাৎ আরানা, একে নিয়ে আমি সন্তুষ্ট না। সো সেক্ষেত্রে আমি সেন্টার ব্যাকের মধ্য থেকে একজনকে ডেকে লেফট ব্যাকে নিয়ে আসবো, সেটা হচ্ছে আপনার মুরিলোকে নিয়ে আসবো। এটার কারণ বলতে পারেন মুরিলো তো সেন্টার ব্যাক হিসেবে খেলে অভ্যস্ত। এটা হচ্ছে আমার মেন পয়েন্ট। সেটা হচ্ছে সে মুরিলো লেফট ব্যাকের ডিপ লাইনে যদি খেলতে থাকে তাইলে একটা প্লেয়ারকে সে কিন্তু আটকাইতে সক্ষম হবে। যেমন আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত কাউন্টার অ্যাটাক খেলে, কলম্বিয়া দুর্দান্ত কাউন্টার অ্যাটাক খেলে। সেক্ষেত্রে আপনি মার্কুইনোস, ম্যাগালাইস এবং মুরিলোকে অ্যাট এ টাইম যখন ভ্যান্ডারসন অ্যাটাকে উঠে গেল তখন আপনি তিনটা সেন্টার ব্যাকে শিফট হইতে পারবেন, যারা তিনটাই সলিড। যখন আপনি চারে আসবেন অর্থাৎ ভ্যান্ডারসন সহ আপনি চারটা অপশন পাবেন, তখন জাস্ট এরা দুজন তো রক সলিড আছে। ভ্যান্ডারসন দুর্দান্ত, মুরিলোর ট্যাকেলিং অ্যাবিলিটি, ব্লকিং অ্যাবিলিটি বা আপনার একজন প্লেয়ারের পেসকে ফিজিক্যাল অ্যাবিলিটি দিয়ে ডিস্ট্রয় করার অ্যাবিলিটি, সবকিছু মিলাই এটা একটা ভালো আউটপুট দিবে আই থিঙ্ক। সো গেল ডিফেন্স লাইন এবং গোলকিপার লাইন। আমি মিডে অবশ্যই ব্রুনো গিমারাইস এবং গারসন ছাড়া আপাতত অপশন নাই, তবে এখানে আমি পার্সোনালি আটালান্টার এডারসনকে চাবো ফ্রম মাই অপিনিয়ন, যদিও নেই এখন গারসন আর গিমারাইস। এইবার আসেন অ্যাটাকারদের নিয়ে একটা ব্যাপার, সেটা হচ্ছে অবশ্যই রাইট মিডে রাফিনা ছাড়া দেয়ার ইজ নো অপশন। মানে এখানে যদি বর্তমান সিজনে এখানে যে কেউ আসতে পারে, রাফিনার চাইতে বেটার অপশন বলে আমি কাউকে আমার আপাতত মনে হয় না। লেফট মিড এখানে আমি অবশ্যই রদ্রিগোকে খেলাম, কারণ যদিও আমরা রদ্রিগোকে রাইট সাইডে খেলতে দেখে অভ্যস্ত, কিন্তু আপনাকে এটা দেখতে হবে যে লেফট সাইডে সে কি পরিমাণ দুর্দান্ত। হয়তো বা খেয়াল করবেন রিয়াল মাদ্রিদে, হ্যাঁ সে রিয়াল মাদ্রিদে যখন মাঝে মাঝে ভিনিসিয়াস মিসিং থাকে তখন সে লেফটে খেলে জাস্ট কি করে এইটা আপনাকে দেখতে হবে। আমি এটা একটু অ্যাড করে দিতে চাই, সম্ভবত এটা মানে দর্শক অনেকে জানেন না যে নেইমারের প্রিয় খেলোয়াড় কিন্তু হচ্ছে রদ্রিগেজ। ও ভিনিসিয়াস জুনিয়রের চাইতে সেই রদ্রিগেজকে বেশি পছন্দ করে, এটা আপনাদের একটু জানে রাখলাম। এবং লাস্ট দুইটা অপশন সেখানে আমি অবশ্যই ম্যাথিউস কুনহা মাস্ট থাকবে এবং সাথে থাকবে নেইমার, যেখানে নেইমারের রোল থাকবে সেকেন্ড স্ট্রাইকার কাম ক্রিয়েটিভ প্লেমেকার। সে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে একটু মানে মিডের উপর পর্যন্ত এবং বক্সে দুই জায়গায় সে কভার করবে এবং একটা ফ্রি স্টাইল রোল অ্যাটাকের। এবং ম্যাথিউস কুনহা তার খেলাই এরকম, আপনি যে কোনো জায়গায় থেকে বল দিতে পারেন, সে পজিশন পাইলে শুট করে দিবে এবং তার প্রেসিং অ্যাবিলিটি ভালো। যখন কুনহা প্রেসিং এ যাবে তখন নেইমার অবশ্যই তাদের ডিফেন্স লাইনে দাঁড়ায় থাকতে পারে, চান্স আসলে সে একটা প্লেয়ারকে ইজিলি বিট করার ক্ষমতা নেইমার রাখে এনি টাইম, সে যদি এক পায়েও খেলে। আমি বিশ্বাস করি তার তার এই লেভেলের ড্রিবলিং অ্যাবিলিটি আছে। সো এটা সুবিধা আমরা নিতে পারি। যখন কুনহা প্রেসিং এ আসবে তখন আমরা পারি নেইমারকে ওদের লাস্ট লাইনে দাঁড়া করাইতে এবং একটা বল আসলে ড্রিবলিং করে গিয়ে গোল হবে, বিষয়টা এমন না, তবে বিগ চান্স ক্রিয়েট করতে পারে। আবার যখন নেইমার প্লেমেকিং আসছে তখন কুনহার মতো শক্তপোক্ত প্লেয়াররা যদি ডিফেন্স লাইনে থাকে যে কোনো টাইম যে কোনো কিছু করতে পারে। সো এইটা আমার জন্য বেস্ট চয়েস থাকবে ব্রাজিলের জন্য। সো এইভাবে দাঁড়াইলো যে বিষয়টা, গোলকিপার অ্যালিসন, রাইট ব্যাকে ভ্যান্ডারসন, সেন্টার ব্যাকে মার্কুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালাইস, লেফট ব্যাকে মুরিলোকে আপনার ব্যবহার করে নিতে হবে এবং মেন যে সেন্টার ব্যাক একজন অ্যাঙ্করার হিসেবে এবং একজন ডিস্ট্রয়ার টাইপ হিসেবে গারসন আর ব্রুনো গিমারাইস থাকবে। রাইটে ভিনিসিয়াস মানে অবভিয়াসলি, এর বাইরে কোনো অপশন নাই। লেফটে রদ্রিগো বেটার আউটপুট পাওয়ার জন্য। আর বাই এনি চান্স আমি একটা মিস করছি ভাই, সেটা হচ্ছে আমি ভিনিসিয়াসকে ড্রপ আউট করে দিয়েছি। সেক্ষেত্রে আমি কুনহাকে আবার বাইরে রেখে দেবো, নেইমার এবং ভিনিসিয়াসকে আমি সেন্টার ফরওয়ার্ডে ঢুকাবো। যেমন
কুনহার যে কাজটা সেটা ভিনিসিয়াস করতে পারবে, লেফট সাইড থেকে ফ্ল্যাঙ্কও করতে পারবে, প্লেমেকিংও করতে পারবে। বাট ফ্যাক্ট ইজ আমরা এখনো স্টিল ভিনিসিয়াস জুনিয়রকে ন্যাশনাল টিমের জন্য কিছু করতে দেখলাম না, এটাই সবচেয়ে কষ্ট। কিন্তু সে বর্তমান বিশ্বের সেরা। আমি একটা জিনিস সবসময় বলি, যে এটা আমি সবসময় সব জায়গাতেই বলি, যে ম্যারাডোনা পৃথিবীর সবচেয়ে সেরা খেলোয়াড় ছিল, কিন্তু সে ভালো কোচ হতে পারে নাই। পৃথিবীতে আমরা এমন অনেক 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 খেলোয়াড়কে দেখছি যারা ক্লাবের লিজেন্ড, কিন্তু কখনো জাতীয় দলের কিছু করতে পারে নাই। আবার অনেক খেলোয়াড়কে দেখছি জাতীয় দলের লিজেন্ড, ক্লাবের কিছু করতে পারে নাই। সবচেয়ে বড় উদাহরণ ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোসা। সে ক্লাবে কিছুই ছিল না, তাকে বেঞ্চ করায় রাখতে এমন ভাবে আমার খারাপ লাগতো, যে ওকে বেঞ্চ করায় রাখে। যখন তাকে ন্যাশনাল ডিউটি দাও, ইন এনি পজিশন, ইন এনি মানে প্লেসে সে চান্সেস ক্রিয়েট করে। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে ভিনিসিয়াস জুনিয়র আসলে যেই টাইপের খেলোয়াড়, সেও তো এখন ব্যালন ডি'অরের মানে যে পাওয়ার টেবিলে আছে। ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি'অর পাওয়ার টেবিলের হিসেব বাদ দেন আপনি, সে গত সিজন ছিল সেটাতে ফিফা দ্য বেস্ট, সে ফিফা স্বীকৃত সেরা প্লেয়ার। সবকিছু মিলায় আমি তো এটুকু বলতেই পারি যে অ্যাটাকার্স নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না, কারণ এটা নিয়ে এত কথা বললে আসলে আলটিমেটলি হবে কি, যে অ্যাটাকার্স ইজ ইট গুড এনাফ টু হ্যাভ মানে at least more than 6-7 গোল ইন এ ম্যাচ। মানে অ্যাটাকার্স এই লেভেল অ্যাটাকার্স আছে, সাথে গোল হয়ে যাবে। বাট প্রবলেমস আমি লাস্ট এই জিনিসটাতে শেষ করতে চাই। প্রবলেমস আমার কাছে সবসময় মনে হয়েছে, আমি আমার ভিডিও যতগুলো দিচ্ছি ততগুলো বলছি যে ডোরিভাল জুনিয়রকে আমার কখনোই ওই লেভেলের মানে নেক্সট লেভেলের কোচ মনে হয় না। এই কারণে মনে হয় না যে নেক্সট লেভেলের কোচ হইতে গেলে ডোরিভাল জুনিয়রের মানে উনি ব্যাপারটা অনেকটা এরকম যে এরা ভালো খেলতেছে, এদেরকে দিলে আমার ম্যাচটা বেরিয়ে আসবে। আচ্ছা, একটা আপনি যেটা বললেন এটা নিয়ে গত রাত্রে আমার একটা অতি শ্রদ্ধেয় বড় ভাই শুভ ভাইয়া, ওনার সাথে কথা হচ্ছিল এইভাবে। মানে আমি একটা সম্ভবত ব্রাজিলের একটা সংবাদ মাধ্যমের দ্বারা লিকড হওয়া একটা লাইন আপ আমার চোখে আসলো, এবং আমি ভাইয়াকে দেখাচ্ছি। এর আগে একটা ইয়েতে প্লেয়ারদের স্কোয়াড লিস্টে ভাই আমাকে মেনশন করছিল, মানে সেখানে একটা পোস্ট ছিল এখান থেকে সেরা 11 বাছাই করো, ওইখান থেকে ভাই আমাকে মেনশন করছিল। আমি ওইখানে গিয়ে যেই স্কোয়াডটার কথা এখন বললাম ওইটা আমি ওইখানে বলে আসছিলাম যে ভাইয়া আমি হলে আমার দিক থেকে আমি নেইমারকে এই অবস্থানে রাখতাম, তাকে নেইমারের পাশে ভিনিসিয়াসকে রাখতাম, নেইমারের সাপোর্টিভ হিসেবে, যেমনটা কুনহাকে নিয়ে আমি আপনাকে ডিসক্রাইব করলাম। রদ্রিগোর বেটার আউটপুট পাওয়ার জন্য লেফটে রাখতাম, এবং রাফিনা রাইটে ফিট, এবং বাকি যেভাবে বললাম ওইভাবেই রাখতাম। তো এইটা আমি যখন দেখি তখন আবার ভাইয়াকে পাঠাইছি যে ভাইয়া দেখছেন আমি আপনাকে গত কালকে যে বলছি যে এইটা চাই বা এরকম হইলে বেটার হবে, যদি আমার অপিনিয়ন থেকে বলি। তাইলে আবার দেখেন যেটা লিগ আমি ইমেজটা পাইছি বা প্রেডিক্টেড লাইন আপ, সেখানে আমি যা যা চাইছি যেমন ভাবে চাইছি সেইটাই ওইখানে প্রতিফলিত হইল। এখন এইখানে বলতে পারেন যে এটা ভালো যে প্রেডিকশন করেছো, তোমাদের মনের মতো হচ্ছে। বিষয়টা এইভাবে না দেখে আপনি একটু ডিপলি চিন্তা করেন তো, হু এম আই, আমি কে? আমি আমি তো কেউ না, আমি জাস্ট ফুটবল খেলা দেখি, একটু 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 বুঝি। কিন্তু সে কোচ, ফিফা স্বীকৃত কোচ, উয়েফা স্বীকৃত কোচ, ইন্টারন্যাশনাল কোচ, সবচেয়ে বড় ব্যাপার সে হচ্ছে ব্রাজিলের কোচ। সে কেন এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আসবে যেটা আমার মতন অতি তুচ্ছ স্বাভাবিক একজন দর্শকের সাথে মিলে যাবে? কেন আমরা এত ইজিলি প্রেডিক্ট করতে পারবো? এইখানে ফ্যাক্টটা হচ্ছে যদি এই জিনিসটা আপনি প্রেডিক্ট করতে পারি, অপোনেন্টে যে আপনার কোচ আছে, ট্যাকটিক্যাল স্টাফরা আছে, টেকনিক্যাল স্টাফরা আছে, এরা তো জাস্ট আপনাকে দুমড়ে মুচড়ে বিধ্বস্ত করে ফেলবে। এইখানে আমার মানে অপিনিয়ন যেটা সেটা হচ্ছে যদি এইভাবেই সবকিছু চলে, এইভাবেই দরিভালের টেকনিক কাজ করে বা টেকনিক্যাল স্টাফরা কাজ করে, তাইলে দরিভাল সহ দরিভালের টেকনিক্যাল স্টাফদের ব্রাজিল দলের ডাগ আউটে থাকার যোগ্যতা নাই, জাস্ট নেভার। ওকে, অলরাইট, আমরা মোটামুটি র্যাপ আপ করবো। প্রথম পডকাস্ট হিসাবে আমরা একজন ব্রাজিলিয়ান সুপার ফ্যান যাকে বলে
এবং খুব ভালো ভালো ব্রাজিল সম্পর্কে, পুরো বিশ্বের ফুটবল সম্পর্কে ভালো খোঁজ খবর রাখে। আমরা এরকম এরকম আমাদের অনেক 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 ফ্যান আছে, আমি জানি, আমাদের চ্যানেলে আছে, আমাদের পেজে আছে। আমরা সবার কথা শুনতে চাই, সবাই ব্যাপার নিয়ে আলাপ করতে চাই। আমরা এরকম পডকাস্ট ইনশাল্লাহ আরো ফ্রিকুয়েন্টলি আমরা করার চেষ্টা করবো, এবং আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই আরো অনেকগুলো পডকাস্ট আসবে। তো আপনারা এই প্রথম পডকাস্ট হিসাবে যতক্ষণ ধৈর্য ধরে দেখলেন বা ভুল ভ্রান্তি হলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নেক্সট গুলোতে আমরা আমাদের সেই প্রত্যাশিত জায়গা থেকে, সেই আপনারা যেভাবে আমাদের দেখতে চান সেই প্রত্যাশিত জায়গা থেকে সেই সাপ রাখার চেষ্টা করবো। এবং আজকের পডকাস্ট নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, বা আজকে আমরা যেটা আলাপ করলাম এই জায়গায় আমাদের কোথাও কোনো যদি কোনো জায়গায় কোনো কিছু বলতে চান, সেটা অবশ্যই কমেন্ট সেখানে ঝটপট লিখে ফেলতে পারেন। এটা নিয়ে আমরা অবশ্যই মানে আপনাদের এই লেখাটাকে আমরা সাধুবাদ জানাবো। আর থ্যাংক ইউ শাহিন ফর হ্যাভিং উইথ আস। আপনাকেও ধন্যবাদ এখানে বা এরকম একটা দুর্দান্ত একটা প্ল্যাটফর্মে আমাকে উপস্থিত করানোর জন্য। সো একটা কথা আমি বলতে চাই অডিয়েন্সের উদ্দেশ্যে, অ্যাজ অ্যান অ্যাডমিন, আমাদের ডাগ আউটের অ্যাডমিন হিসেবে, বা আমি পার্সোনালি একজন ফুটবল ফ্যান হিসেবে, হয়তোবা এই ভিডিওটা যারা দেখবে তারা হয়তোবা কেউ আমার লিস্ট থেকে, কেউ আমাদের ডাগ আউট থেকে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের এই পডকাস্ট বা আমাদের ফুটবল নিয়ে আলোচনা সম্পর্কে আপনাদের অভিমত, অভিপ্রায়, অভিযোগ, তারপরে আপনার সাজেশন, যে কোনো কিছু থাকলে জাস্ট আমাদের বললে আমাদের সুবিধা হবে, যাতে আমরা আরো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। সো আশা করব আপনারা এই বিষয়গুলো আমাদেরকে ফাইন্ড আউট করে বা ফিগার আউট করে আমাদেরকে জাস্ট জানাবেন, এবং আমরা আপনাদের কাছে আরো দুর্দান্ত কিছু কন্টেন্ট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভাই সবকিছুর জন্য। সবাইকে ধন্যবাদ। আর শেষবারের মতো মাহে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।